নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবিরের রাজনীতি, জানালেন আইনমন্ত্রী। আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে 7 মন্ত্রণালয়ের বৈঠক চলছে। কোটা আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে নেওয়া হবে বিদেশি প্রযুক্তিগত সহায়তা, জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত প্রধানমন্ত্রী। সহিংসতা নিহতদের স্মরণে সারা দেশে শোক পালন, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। প্রসিকিউটর ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জামায়াত শিবির নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সাংবাদিকদের তিনি জানান, দলটিকে নিষিদ্ধ করা হলে আইন শৃঙ্খলা ও রাজনীতিরও অনেক উন্নতি হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। কোটা বিরোধী আন্দোলনের নামে যে সহিংসতা চালানো হয়েছে, আমাদের কাছে তথ্য উপাত্ত আছে যে এই জামাত, বিএনপি, ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে। তো আপনি যে প্রশ্নের জবাব দিচ্ছেন, আমার মনে হয় যে এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে প্রাণহানির ঘটনার সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিতের লক্ষ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে। একই সঙ্গে তদন্ত কাজে জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রস্টার সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। যথাযথ ও উচ্চ মানসম্পন্ন তদন্তের স্বার্থে বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেবার কথা জানান প্রধানমন্ত্রী। সৌজন্য সাক্ষাতে আলোচনা হওয়া এই বিষয়গুলো পরে ব্রিফিংয়ে তুলে ধরেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান। জাতিসংঘের সঙ্গে তদন্তের সহযোগিতার ব্যাপারে যোগাযোগ করা হলে সংস্থাটি আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান প্রেস সচিব। কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় নিহতদের স্মরণে একদিনের শোক পালিত হলো সারা দেশে। এদিন সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে কার্যালয়ে উপস্থিত হন। এছাড়া দেশের সব মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হবে। মন্দির, গির্জা, প্যাগোডায় ছিল বিশেষ প্রার্থনার আয়োজন। রিপোর্ট মাহমুদ হাসানের। কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে দেশব্যাপী শোক। সচিবালয়ে ঘুরে দেখা গেছে সব কর্মকর্তা কর্মচারীরাই কালো ব্যাজ ধারণ করে নিজেদের দায়িত্ব পালন করছেন। নিহতদের স্মরণে প্রতিটি মসজিদে জোহরের নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আহতদের সুস্থতা এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয়। এ ধরনের মৃত্যু যাতে আর না ঘটে সেজন্য প্রার্থনা করেন তারা। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে কালো ব্যাজ পরে শোকসভায় অংশ নেন। কোটা আন্দোলনে সহিংসতায় এই পর্যন্ত 150 জনের মৃত্যুর তথ্য দিয়েছে সরকার। মাহমুদ হাসান, 21 টেলিভিশন। গণগ্রেফতারের নামে কোনো নিরপরাধী যেন অপরাধী সাব্যস্ত না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় ওবায়দুল কাদের জানান, আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন ধরে অসহায় নিরাপদ শিক্ষার্থীদের আটক করার বিষয়ে সরকারের নীতির সমালোচনা করতে গিয়ে নির্লজ্জ মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। জামায়াত শিবির ধর্মের মুখোশ পরার সাম্প্রদায়িক অপশক্তি বলেও তাদের নিষিদ্ধেরও কথা জানান তিনি। অন্য নিরপরাধ ব্যক্তিকে আমাদের জানা মতো আটক করা হচ্ছে না
এবং নিরীহ তথা সাধারণ শিক্ষার্থীগণ যাতে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে পুলিশের কোনো বিরোধ নেই। বিএনপি জামায়াতে যারা নাশকতা করেছে তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। দুপুরে ডিএমপি নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ভিডিও ফুটেজ দেখে এবং যারা রিমান্ডে আছে তাদের কাছে থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে বলেও জানিয়ে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, সন্ত্রাসী কার্যক্রমে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। ব্লক রেডের সময় কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। 50টি থানায় যে মামলাগুলো রয়েছে শতভাগ সুষ্ঠু তদন্ত হবে বলেও জানান তিনি। ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশের কোনো বিরোধ নেই। আমাদের টার্গেট হচ্ছে যারা নাশকতাকারী, সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী, আমরা তাদেরকে ধরার জন্য যারা একেবারে ভিডিও দেখে দেখে ফুটেজ দেখে দেখে আমরা তাদেরকে ধরার জন্য আমরা প্রাণপণে কাজ করে যাচ্ছি। কোটা আন্দোলন ঘিরে নাশকতার 24 মামলায় এখনো পর্যন্ত 442 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। দুপুরে 21 টেলিভিশনকে তথ্য জানান তিনি। ডিআইজি জানান, সুনির্দিষ্ট তথ্য উপাত্ত ও ভিডিও ফুটেজ দেখেই নাশকতাকারীদের গ্রেফতার করা হচ্ছে। তিনি আরও জানান, রংপুরে আত্মগোপনে থাকা 64 জনকে গ্রেফতার করা হয়। এছাড়া গাইবান্ধায় 4 মামলায় 114, লালমনিরহাটে 2 মামলায় 27, নীলফামারীতে 4 মামলায় 65, দিনাজপুরে 7 মামলায় 79, ঠাকুরগাঁওয়ে 4 মামলায় 54 এবং পঞ্চগড়ে 3 মামলায় 45 জনকে গ্রেফতার করা হয়েছে। জেলাগুলোতে কোর্ট সংস্কার নিয়ে কোনো মামলা হয়নি বলেও জানান রংপুর রেঞ্জের ডিআইজি। আমাদের তদন্ত অব্যাহত আছে, মামলা হয়েছে, মামলার তদন্ত চলছে এবং এই তদন্তে যারা এই নাশকতায় অংশগ্রহণ করেছে, ভাঙচুরে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং তাদের যার যার অপরাধ অনুযায়ী বিচার প্রক্রিয়ার মধ্যে তাদেরকে এই বিচার প্রক্রিয়া তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের 6 জন সমন্বয়কে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এ মন্তব্য করেন। শুনানিতে হাইকোর্ট বলেছেন, সব মৃত্যুর ঘটনাই দুঃখজনক। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনা লজ্জাজনক। আদালত বলেন, সংবিধান ও আইনে সব বিষয় লেখা আছে, কিন্তু কেউ সংবিধান আইন মেনে চলছে না। এর আগে গতকাল আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা, কোটা বিরোধী আন্দোলনের 6 জন সমন্বয়কে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেছেন। পুলিশ আইনগতভাবে কখন করতে পারে, 1 নম্বর যদি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে তাকে, যদি কোনো একটা অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য সেটি করতে হয়, কিন্তু সেরকম কোনো আদেশ আমরা দেখতে পাইনি। সবার উপর কর্তব্য রয়েছে যাতে আমাদের সংবিধান ঠিকমতো প্রয়োগ করা হয়, এই দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি, আর কোনো কিছু করার জন্য না। তৃতীয় পক্ষ আপনি ছাত্রর বাইরে যারা এখানে আসছে, তারা টোকাই আছে, তারা বিএনপি, জামাত, জঙ্গি, জঙ্গিও সারা বাংলাদেশের জঙ্গিরা এখানে উপস্থিত জড়ো করছে। হ্যাঁ, আওয়ামী লীগ ছিল লাঠি নিয়ে। কোটা আন্দোলনের শেষ হওয়ার পর নতুন একটা বিক্ষোভ হবে। রিট পিটিশনাররা 2 জন আইনজীবী ওনারা বলছেন ছাত্ররা একটা বিক্ষোভ করবে, ওই বিক্ষোভে যাতে গুলি করা না হয়। আমরা কোর্টকে বলেছি কোনো ছাত্র কোর্টে আসে নাই এবং কোনো ছাত্রদেরকে পুলিশ গুলি করে নাই, করলেও যদি করে থাকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আদেশ অনুযায়ী প্রতিটা ঘটনার জন্য তদন্ত হচ্ছে হবে। সংবাদ নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবেন। নাশকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 10 হলে অন্তত 4 কোটি টাকার ক্ষতি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে প্রতিষ্ঠান খোলার চিন্তা কর্তৃপক্ষের। আপনারা দেখছেন 21 দেশের সংবাদ।
নারায়ণগঞ্জে 1.5 শতাধিক নারী পুরুষকে চিকিৎসা সেবা ও 50 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনে মাঠে সেনাবাহিনী 9ম পদাতিক ডিভিশনে খাদ্য সহায়তা দেয়। এ সময় 7 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতিকুর রহমান খান খাদ্য সামগ্রী তুলে দেন। দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় 20 জুলাই থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তায় ঢাকা সহ বিভিন্ন জেলায় সেনা মোতায়েন রয়েছে। 1,500 অসহায় ও দুস্থ পরিবারকে চিকিৎসা সেবা দিবে সেনাবাহিনী। কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে ছাত্র শিবির ছাত্রদলের সহিংসতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 10টি হলে প্রায় 4 কোটি টাকার ক্ষতি হয়। এসব ক্ষয়ক্ষতি সারিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা কর্তৃপক্ষের। হাসান আল মবিনের ছবিতে রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। কোটা আন্দোলনের নামে গেল 16 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে হামলা চালায় বহিরাগত দুর্বৃত্তরা। সে সময় ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করে আগুন দেয় তারা। পুড়িয়ে দেওয়া হয় 27টি মোটরসাইকেল, লুট করে ল্যাপটপ সহ বেশ কিছু মালামাল। এতে প্রায় 67 লাখ টাকার ক্ষতি হয়েছে। এরপর মাদার বক্স, জিয়া, মতিহার ও শাহ মখদুম হলে হামলা চালানো হয়। 17 জুলাই আরও 5টি হলে হামলা চালায় তারা। ছাত্র আন্দোলনকে পুঁজি করে ছাত্রদল ও ছাত্র শিবির এসব হামলা চালায় বলে দাবি ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। আমরা যারা ছাত্রলীগ করি, আমরা ছাত্রদের, সাধারণ ছাত্রদের সাথে চড়াও কোনো আচরণ করিনি। জামাত শিবির রয়েছে, বিএনপি রয়েছে, এদের ভিতরে সাধারণ যে মাদক সেবী তারা রয়েছে, যারা অন্যান্য অপরাধে অতীতে চিহ্নিত নাশকতাকারী তারাও রয়েছে। দুর্বৃত্তদের হামলায় বিশ্ববিদ্যালয়ের 10টি হলের 158টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 4 কোটি টাকা। ছাত্রদের যে মুভমেন্ট ছিল বা দাবি ছিল তার প্রতি কিন্তু আমরা তাদের সাথে সবসময় ছিলাম। প্রায় আনুমানিক 4 কোটি টাকার মতো আমার বিশ্ববিদ্যালয়ের ক্ষয়ক্ষতি হয়েছে। একটা তদন্ত কমিটি করে দিয়েছি। সাধারণ ছাত্রদের কাছ থেকে আন্দোলন ছিনতাই হয়ে ক্ষণে ক্ষণে রূপ পাল্টেছে, যা আগামী দিনের জন্য অশনি সংকেত বলে মনে করছেন উপাচার্য ও রাজশাহী সিটি মেয়র। ধ্বংসাত্মক কাজ করতে তাদের হাতে নেতৃত্ব চলে গিয়েছিল সম্পূর্ণ, ফলে তাদেরকে ট্র্যাক করা এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে করা অনেক সময় প্রশাসনের জন্য একটু কঠিন হয়ে পড়ে। সবাইকে অনুরোধ করব শান্ত হতে, সুস্থ হতে এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয় যখন খোলার পরিবেশ হবে আমরা খুলব, শিক্ষার্থীদেরকে নিয়ে বসবো এবং এই সকল বিষয় নিয়ে শিক্ষার্থীদেরকে চিন্তা ভাবনা করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে 18 জুলাই মহিলা কলেজের সামনে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। সহিংসতার এসব ঘটনায় মামলা হয় 16টি, গ্রেফতার 3 শতাধিক। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কোটা আন্দোলনকে পুঁজি করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারী এবং অপরাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর আইনজীবী সমিতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে এ সমাবেশ করেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, আন্দোলন ঘিরে বিএনপি, জামায়াত ও শিবিরের সন্ত্রাসীরা ঢাকায় সরকারি স্থাপনায় হামলা, লুট ও অগ্নিসংযোগ চালায়। রংপুর মহানগরীতেও পুলিশের ফাঁড়ি, থানা, পুলিশ কর্মকর্তাদের কার্যালয় সহ আদালত চত্বরে হামলার ঘটনাও স্মরণ করেন তারা। সমাবেশ থেকে নাশকতাকারী সহ অর্থের যোগানদাতাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। সেই সাথে নাশকতাকারীদের পক্ষে আদালতে আইনজীবীদের না দাঁড়ানোরও ঘোষণা দেওয়া হয়। নানা জটিলতায় হাকিমপুর খাদ্য গুদামে ধান সরবরাহে আগ্রহ কম কৃষকদের। আর সরকার নির্ধারিত দাম কমের কথা বলে পর্যাপ্ত চাল দিচ্ছেন না মিলাররাও। ফলে চলতি মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত 23 মে দিনাজপুরের হাকিমপুরে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু হয়, চলবে 31 আগস্ট পর্যন্ত। দাম কিছুটা বাড়িয়ে এবার 32 টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে 772 মেট্রিক টন ধান ও 45 টাকা দরে মিলারদের কাছ থেকে 414 টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করে খাদ্য বিভাগ। কিন্তু জুলাই শেষ দিকে এসেও লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ হয়নি। ধানের গুণগত মান ও ব্যাংকের মাধ্যমে অর্থ গ্রহণ সহ কিছু শর্ত থাকায় সরকারি গুদামে ধান দিতে কৃষকদের আগ্রহ কিছুটা কম। কাঁচা দেখে নরম দেখে নেয় না, ফের টাকা ঝামেলা করে ব্যাংকে, আমরা কৃষক লোক নেগাপড়া দেয় না, ব্যাংকে যাবা নেকবে, ওই জন্য আমরা ওই বাসাতে ধান আমরা দেই। আর গুডাউনে দিলে ধানটা জাত করা লাগবে, সেরকম মানে সুগান হতে হবে।
এদিকে বেশি দামে ধান কিনে প্রতি কেজি চাল উৎপাদনে প্রায় 50 টাকা খরচ পড়েছে বলে দাবি মিলারদের। স্থানীয় 21 মিল মালিকের মধ্যে গুদামে চাল সরবরাহে চুক্তিবদ্ধ হয়েছে মাত্র 12 জন। এতে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বর্তমান ধানের বাজার 1200-1250, আর এই ধানটা কিনে ক্রাশিং খরচ দিয়ে চালের দাম পড়ে যায় 50 টাকা প্লাস, হয় সরকার দিচ্ছে আমাদের 45 টাকা। কিভাবে আমরা চাল দেব? তবু আমাদের একটু দিতে হবে, কন্ট্রাক্ট করেছি, না দিলে তো লাইসেন্স থাকবে না, কালো লিস্ট হবে, নানান চিন্তা ভাবনা করে আমরা লস খাইও চাল গোডাউনে সাপ্লাই দিই। আগস্ট মাস পর্যন্ত সময় থাকায় ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের আশা কর্মকর্তাদের। টার্গেটের কাছাকাছি চলে গেছি, 772-456, সেক্ষেত্রে ঠিক আছে, সম্ভব হবে বলে আশা করি আর কি। এখনো সময় আছে তো। এখন পর্যন্ত 456 টন ধান ও 320 টন সিদ্ধ চাল সংগ্রহ করেছে খাদ্য বিভাগ। রাজীব জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। একদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে 20 থেকে 25 টাকা। একদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচের দাম ছিল 120 থেকে 125 টাকা, বর্তমানে দাম কমে বিক্রি হচ্ছে 100 টাকায়। আমদানিকারকরা বলছেন দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আমদানি অব্যাহত রেখেছেন তারা। এতে করে হিলি সহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে পর্যাপ্ত কাঁচামরিচ আমদানি হচ্ছে। পূর্বে হিলি স্থলবন্দর দিয়ে 4 থেকে 5 ট্রাক কাঁচামরিচ আমদানি হলেও গতকাল একদিনেই 20টি ট্রাকে 194 টন আমদানি হয়েছে। এতে করে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে বলে জানান পাইকারি ব্যবসায়ীরা। কুষ্ঠরোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রেস ক্লাব মিলনায়তনে সিভিল সার্জন কার্যালয় এনজিও সংস্থার আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কুষ্ঠরোগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার মফিজুর রহমান ফিরোজ। এ সময় তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে কুষ্ঠরোগ শনাক্ত করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশের সরকারি হাসপাতালে বিনামূল্যে কুষ্ঠরোগের চিকিৎসা দেওয়া হয়, তাই শরীরে অনুভূতিহীন যে কোনো ফ্যাকাশে দাগ হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়াও কর্মশালায় কুষ্ঠরোগ প্রতিরোধে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি কুষ্ঠরোগ থেকে মুক্তি পেতে বিভিন্ন করণীয় বিষয় তুলে ধরেন বক্তারা। ঝিনাইদহে পাচারের সময় অবৈধ স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা করলে আহত হয় একজন। 181 ভরি স্বর্ণ জব্দ করেছে পুলিশ। সকালে শহরের স্বর্ণকার পট্টির গিনি হাউসের এক কর্মচারী কুরিয়ার সার্ভিস থেকে একটি কার্টুন নিয়ে দোকানে ফিরছিল। এ সময় কেসি কলেজ গলিতে পৌঁছালে 6 জন ছিনতাইকারী ওই কার্টুন ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ঝিনাইদহ সদর থানার এক এসআই সেখানে পৌঁছালে পালিয়ে যায় ছিনতাইকারীরা। স্বর্ণের সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ওই স্বর্ণালঙ্কার জব্দ ও গিনি হাউসের মালিক অনিমেষ মজুমদারকে আটক করে পুলিশ। এবার চট্টগ্রাম সংবাদ। সহিংসতায় নিহতদের স্মরণে সরকার ঘোষিত কর্মসূচি অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শোক সভা অনুষ্ঠিত হয়েছে আজ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, কোটা আন্দোলনের আড়ালে জামায়াত শিবির ও বিএনপি নাশকতা চালিয়ে দেশের অর্থনীতিকে পঙ্গু করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপশক্তি মেট্রো ট্রেন, বিটিভি ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ গুরুত্বপূর্ণ স্থাপনা অগ্নিসংযোগ ঘটিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। তাদের বিচারের মুখোমুখি হতে হবে। পরে আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 2024-25 অর্থ বছরের জন্য চট্টগ্রামের রাউজান পৌরসভা 183 কোটি 93 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। মঙ্গলবার পৌরসভা মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন মেয়র জমির উদ্দিন পারভেজ। বাজেটে নিজস্ব আয় ধরা হয়েছে 11 কোটি 45 লাখ 83 হাজার টাকা, আর সরকারি প্রকল্প সহায়তা থেকে আসবে বাকি 171 কোটি 17 লাখ 576 টাকা। উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে 171 কোটি 13 লক্ষ 75 হাজার টাকা। এছাড়া নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে রাউজানে 5,000 কোটি টাকা ব্যয় ডেল্টা প্রকল্প চলমান রয়েছে বলে জানান রাউজান পৌর মেয়র। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবিরের রাজনীতি, জানালেন আইনমন্ত্রী। আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে 7 মন্ত্রণালয়ের বৈঠক চলছে।
কোটা আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে নেওয়া হবে বিদেশি প্রযুক্তিগত সহায়তা, জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত প্রধানমন্ত্রী। সহিংসতা নিহতদের স্মরণে সারা দেশে শোক পালন, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে